একদিকে নকশালদের খতম নীতি আর মূর্তি ভাঙার রাজনীতি, অন্যদিকে পুলিশের নির্মম এনকাউন্টার। দেয়ালের লিখনে উজ্জ্বল হয়ে উঠত চারু মজুমদারের উক্তি, তোমার রক্তে যদি শ্রেণীর প্রতি ঘৃণা না জন্মায় তবে তুমি বিপ্লবী নও। শিলিগুড়ির এক মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা মানুষটি ছিলেন প্রচন্ড আবেগপ্রবণ এবং আমূল পরিবর্তনের স্বপ্নে বিভোর। তার লেখা 8টি দলিল হয়ে উঠেছিল সেই সময়ের তরুণ প্রজন্মের রাজনৈতিক বাইবেল। ক্লক ক্লক ক্লক, জুতার শব্দটা হাসপাতালের লম্বা করিডোর দিয়ে এগিয়ে আসছে। দুপাশে ফ্যাকাশে সাদা দেয়াল আর নাকে লেগে থাকা কড়া ফিনাইল ও পচা গন্ধের এক অদ্ভুত মিশ্রণ। সুজাতা চ্যাটার্জি দাঁড়িয়ে আছেন এক অজানা বিভীষিকার সামনে। মর্গের হিমশীতল ঘরে পাথরের স্ল্যাবে রাখা সারি সারি নিথর দেহ। পুলিশ অফিসার নির্লিপ্ত মুখে একটি চাদর সরিয়ে দিলেন। সুজাতা দেখলেন তার আদরের সন্তান ব্রতীকে। না, পুলিশের খাতায় সে আজ আর ব্রতী নয়। তার পায়ের আঙুলে ঝোলানো একটি ট্যাগ, যাতে নীলকালিতে লেখা 1084। এই সংখ্যাটি কেবল একটি বেওয়ারিশ লাশের পরিচয় নয়, এটি 70 দশকের এক রক্তাক্ত ইতিহাসের দলিল। যখন কলকাতার রাজপথ মেধাবী ছাত্রদের রক্তে ভিজে যেত, যখন ড্রয়িং রুমের আভিজাত্য চুরমার করে দিয়ে বেজে উঠত বিপ্লবের গান, মহেশ্বেতা দেবীর 1084 উপন্যাসের সেই বিষণ্ণ প্রেক্ষাপটে দাঁড়িয়ে আজ আমরা ফিরে তাকাবো সেই অগ্নিগর্ভ সময়ে, যার কেন্দ্রবিন্দুতে ছিল একটা নিভৃত গ্রাম নকশালবাড়ি, আর যার কাণ্ডারি ছিলেন এক হাঁপানিগ্রস্ত শীর্ণকায় মানুষ, চারু মজুমদার। 1967 সাল 25শে মে, হিমালয়ের পাদদেশে শিলিগুড়ি মহকুমার নকশালবাড়ি গ্রামে তখন কাল বৈশাখের মেঘ জমছে। কিন্তু সেদিন প্রকৃতি নয়, গর্জে উঠেছিল রাষ্ট্রের বন্দুক। দীর্ঘদিনের বঞ্চনা, জোদ্দার আর জমিদারদের শোষণ আর লাঙল যার জমিদার, এই দাবির মুখে দাঁড়িয়ে পুলিশ নির্বিচারে গুলি চালালো কৃষকদের মিছিলে। পুলিশের তপ্ত শিশায় লুটিয়ে পড়লেন ধনেশ্বরী দেবী, সুরবালা বর্মন সহ 11 জন আদিবাসী নারী ও শিশু। এই একটি ঘটনায় পাল্টে দিল ভারতের রাজনীতির মানচিত্র। চারু মজুমদার, কানু সেনাল আর জঙ্গল সাঁওতালের নেতৃত্বে শুরু হলো এক নতুন লড়াই। চীনের কমিউনিস্ট পার্টি একে অভিনন্দন জানিয়ে আখ্যা দিল ভারতের আকাশে বসন্তের বজ্র নির্ঘোষ। তেভাগা আন্দোলনের ছাইচাপা আগুন যেন নকশালবাড়ির বাতাসে নতুন করে অক্সিজেন পেল। গ্রাম দিয়ে শহর ঘেরাও করার সেই রণধ্বনি দ্রুত পৌঁছে গেল কলকাতার মধ্যবিত্ত পাড়ায় সুজাতা চ্যাটার্জির মতো শান্ত পরিবারের অন্দরমহলে। নকশালবাড়ি আন্দোলনের মূল কারিগর ছিলেন চারু মজুমদার। শিলিগুড়ির এক মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা মানুষটি ছিলেন প্রচন্ড আবেগপ্রবণ এবং আমূল পরিবর্তনের স্বপ্নে বিভোর। তার লেখা 8টি দলিল হয়ে উঠেছিল সেই সময়ের তরুণ প্রজন্মের রাজনৈতিক বাইবেল। চারু মজুমদার ডাক দিয়েছিলেন 71-এর দশককে মুক্তির দশকে পরিণত করুন। তিনি বিশ্বাস করতেন সংসদীয় রাজনীতি দিয়ে কৃষকের মুক্তি সম্ভব নয়, মুক্তি আসবে একমাত্র কেবলমাত্র সশস্ত্র সংগ্রামের মাধ্যমে। তার শ্রেণীশত্রু খতম করার তত্ত্ব দাবা নলের মতো ছড়িয়ে পড়ল শহরের নামি দামি শিক্ষা প্রতিষ্ঠানে। প্রেসিডেন্সি কলেজ, যাদবপুর বিশ্ববিদ্যালয় কিংবা শিবপুর বিই কলেজের সোনার টুকরো ছেলেরা ঘর ছাড়ল। তারা ব্রতী চ্যাটার্জির মতো বাবা মায়ের নিরাপদ আশ্রয় আর উজ্জ্বল ভবিষ্যৎ ছেড়ে চলে গেল গ্রামের মেঠো পথে। হাতে তুলে নিল দেশি বন্দুক আর কাস্তে হাতুড়ি। চারু মজুমদার তাদের চোখে এনে দিয়েছিল এক সাম্যবাদী সমাজের স্বপ্ন, যেখানে কোনো শোষণ থাকবে না। কিন্তু সেই স্বপ্নের পথ ছিল অত্যন্ত পিচ্ছিল এবং রক্তক্ষয়ী। মহেশ্বেতা দেবী তার উপন্যাসে ব্রতী চ্যাটার্জি চরিত্রের মধ্য দিয়ে সেই হাজার হাজার তরুণের হাহাকার আর আদর্শকে তুলে ধরেছেন। ব্রতী কেন নকশাল হলো? কেন সে তার উচ্চবিত্ত আভিজাত্য আর সামাজিক অবস্থানকে ঘৃণা করতে শিখল? কারণ সে দেখেছিল তার বাবার মতো সুবিধাভোগী মানুষের ভণ্ডামি আর রাষ্ট্রের নিষ্ঠুর বৈষম্য। সুজাতা চ্যাটার্জি যখন তার ছেলের মৃত্যুর 1 বছর পর ব্রতীর বন্ধুদের সাথে কথা বলেন, তখন তিনি অনুভব করেন ব্রতীরা কেবল একটি রাজনৈতিক দল করেনি, তারা একটি জরাজীর্ণ ব্যবস্থার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল। শহুরে গেরিলা যুদ্ধের সেই দিনগুলোতে কলকাতা হয়ে উঠেছিল এক মৃত্যুপুরী। একদিকে নকশালদের খতম নীতি আর মূর্তি ভাঙার রাজনীতি, অন্যদিকে পুলিশের নির্মম এনকাউন্টার। দেয়ালের লিখনে উজ্জ্বল হয়ে উঠত চারু মজুমদারের উক্তি, তোমার রক্তে যদি শ্রেণীর প্রতি ঘৃণা না জন্মায় তবে তুমি বিপ্লবী নও। এই উগ্র আদর্শবাদ যেমন অনেককে উদ্বুদ্ধ করেছিল, তেমনি সাধারণ মানুষের থেকে আন্দোলনকে বিচ্ছিন্ন করে অনেক মেধাবী প্রাণকে অকালে ঝরিয়ে দিয়েছিল।
1970 থেকে 72 সাল। এই 2 বছর ছিল বাংলার ইতিহাসের সবচেয়ে অন্ধকার সময়। তৎকালীন সিদ্ধার্থ শঙ্কর রায়ের সরকার আর পুলিশ প্রশাসন মরিয়া হয়ে উঠেছিল নকশাল দমনে। রানিং কিংবা কম্বিং অপারেশনের নামে পাড়ায় পাড়ায় চলত তল্লাশি। বরানগর, কাশীপুর গণহত্যা, জেলের ভিতরে বন্দি হত্যার মতো ঘটনাগুলো ছিল রাষ্ট্রের নগ্ন রূপ। সুজাতা চ্যাটার্জির ছেলে ব্রতীয় ছিল এই রাষ্ট্রীয় সন্ত্রাসের শিকার। তাকে বিশ্বাসঘাতকতা করে ধরিয়ে দেওয়া হয়েছিল এবং এক রাতে নির্মমভাবে হত্যা করে ফেলে রাখা হয়েছিল। আন্দোলনের ভিতরও সেই সময় ফাটল ধরতে শুরু করে। কানু সেনাল বা অসীম চ্যাটার্জির মতো নেতারা চারু মজুমদারের খতম নীতির কঠোর বিরোধিতা শুরু করেন। তারা মনে করেছিলেন জনবিচ্ছিন্ন হয়ে কেবল গোপন হত্যার মাধ্যমে বিপ্লব সম্ভব নয়। কিন্তু চারু মজুমদার ছিলেন তার তত্ত্বে অটল। তিনি চেয়েছিলেন এক দীর্ঘস্থায়ী গণযুদ্ধ। তবে শারীরিক অসুস্থতা আর পুলিশের কড়া নজরদারি তাকে ক্রমশ একাকী ও বিচ্ছিন্ন করে দিচ্ছিল। 1972 সালের 16 জুলাই কলকাতার এক গোপন আস্তানা থেকে পুলিশ গ্রেফতার করল রুগ্ন ও অসুস্থ চারু মজুমদারকে। তাকে নিয়ে যাওয়া হলো লালবাজারের লকআপে। টানা 12 দিন জেরা আর ন্যূনতম চিকিৎসার অভাবে তার দীর্ঘদিনের হাঁপানির টান তীব্র হলো। 28 জুলাই ভোরে লালবাজারের পুলিশ হাসপাতালে ভারতের এই বিতর্কিত অথচ বিপ্লবীর জীবন প্রদীপ নিভে গেল। তার মৃত্যুর পর পুলিশ তার মৃতদেহ পরিবারের হাতে পর্যন্ত দেয়নি, বরং কড়া পাহারায় কেওড়াতলা মহাশ্মশানে দাহ করে দেওয়া হয়েছিল। ঠিক যেমনটা ব্রতী চ্যাটার্জির মতো হাজারো তরুণের ক্ষেত্রে হয়েছিল। পরিবারের কাছে তারা ছিল কেবল 1084 বা মর্গের এক একটি সংখ্যা। আজ কয়েক দশক পার হয়ে গেছে। নকশালবাড়ি এখন অনেকটাই শান্ত, কিন্তু মহেশ্বেতা দেবীর 1084 মা উপন্যাসের সেই আর্তনাদ আজও প্রাসঙ্গিক। সুজাতা চ্যাটার্জি যখন উপন্যাসের শেষে সেই এস্টাবলিশমেন্টের মুখে দাঁড়িয়ে চিৎকার করে ওঠেন, তখন তা কেবল এক মায়ের শোক থাকে না, তা হয়ে ওঠে শোষিত মানুষের চিরকালীন প্রতিবাদ। নকশালবাড়ি আন্দোলন বা চারু মজুমদার তারা সফল না কি ব্যর্থ, সেই বিচার ইতিহাসের কাঠগড়ায় চলতেই থাকবে। তবে তারা যে নিশ্চল সমাজ ব্যবস্থাকে এক প্রচন্ড ধাক্কা দিয়েছিলেন তাতে কোনো সন্দেহ নেই। ব্রতী চ্যাটার্জির মৃত্যু সুজাতা চ্যাটার্জিকে যে সত্যের মুখোমুখি দাঁড় করিয়েছিল, তা হলো অন্যায়ের সামনে নীরব থাকাটাও এক ধরনের অপরাধ। চারু মজুমদারের সেই অসম্পূর্ণ স্বপ্ন আর সুজাতা চ্যাটার্জির চোখের জল মিলিয়ে মিশে তৈরি হয়েছিল বাংলার এক অবিস্মরণীয় মহাকাব্য। নকশালবাড়ি কেবল একটি আন্দোলনের নাম নয়, এটি একটি অবিনশ্বর যন্ত্রণার ইতিহাস, যা আজও আমাদের অধিকারের লড়াইয়ে এক ধিকে ধিকে জ্বলতে থাকা আগুনের কথা মনে করিয়ে দেয়।